রাত প্রায় 1:30। সামনের রাস্তাটা দিয়ে একটা প্রাইভেট কার রাতের অন্ধকার প্রহরীর মতো চলে গেল কুয়াশা ভেদ করে। পাড়ার কুকুরগুলো দু একটা ডেকে উঠল। গোটা পাড়া ঘুমিয়ে কাদা। এই একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। রাস্তা ভিজে, কোথাও কোথাও আবার জল জমেছে। হঠাৎ একটা ছায়ামূর্তি সামনের বোসদের বাড়ির দিকে এগিয়ে গেল। লোকটা এই দিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে খুব সাবধানে পাঁচিল ডিঙিয়ে বাড়ির বাগানে নামলো। তারপর খুব দ্রুততার সঙ্গে পাইপ বেয়ে দোতলায় উঠে গেল। ব্যালকনিতে উঠে রুমের মধ্যে একবার উঁকি দিয়ে দেখল লোকটা। তারপর ধীরে ধীরে রুমের ভেতর ঢুকে গেল। একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানায়। ছায়ামূর্তিটা প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করলো। তারপর এগিয়ে গেল ঘুমন্ত মানুষটার দিকে। ছুরির ফলাটা স্ট্রিট লাইটের আলোয় সানিয়ে উঠল। ছুরির হাতলের লাল প্রবালটার উপরে আলো পড়ায় জল জল করছিল সেটা। ক্রিয়েশন ইউনিট অরিজিনালসে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে তনুময় মাইতির লেখা অদৃশ্য চক্র। গল্পটি প্রথম প্রকাশিত হয় ক্রিয়েশন ইউনিট পরিচালিত সৃষ্টি ছাড়াদের চিঠি পত্রিকার প্রথম বার্ষিকী সংখ্যায়। গল্পের প্রধান চরিত্র দীপ্র এবং সোহিনী। বিভিন্ন ভূমিকায় সোহম, কৌস্তভ, উপম, শুভায়ন এবং গল্পের সূত্রধার আমি, প্রেরণা। শুরু হচ্ছে ক্রিয়েশন ইউনিট অরিজিনালসের বিশেষ নিবেদন তনুময় মাইতি রচিত অদৃশ্য চক্র। ঘুম থেকে ধড়ফড় করে উঠে পড়ল দীপ্র। মাথাটা যন্ত্রণায় ঝনঝন করে উঠল ওর। কিছুক্ষণের জন্য চোখে অন্ধকার দেখল। তারপর হুঁশ ফিরতে বোঝার চেষ্টা করল দীপ্র। ও তো ওর ঘরেই আছে, এই তো ওর রুম, ওর বিছানা। তাহলে কি পুরোটাই স্বপ্ন ছিল? দীপ্র মাথাটা চেপে ধরে বিছানার পাশের টেবিলটা থেকে জলের বোতলটা নিয়ে ঢক ঢক করে কিছুটা জল খেল। তারপর তার স্বপ্নের কথা মনে করার চেষ্টা করল। স্বপ্ন নাকি সত্যি? ঘটনাগুলো এত সত্যি মনে হচ্ছিল যে স্বপ্ন বলে ভাবতেই পারছিল না দীপ্র। ও স্বপ্নের ঘটনাগুলো আবার মনে করতে চেষ্টা করল, কিন্তু পারল না কিছুতেই। সব কিছু যেন আবঝা কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিল দীপ্র। এখন সকাল 4:30 বাজে। আজকেই তো সোহিনীর আসার কথা। এই তো সকাল 5টার বাস ধরবে। তারপর 7:30টার দিকেই লেবং পৌঁছে যাওয়ার কথা। দীপ্র সেনগুপ্ত কলকাতার ছেলে। লেবংয়ে একটা চা বাগানের ম্যানেজার হিসেবে চাকরি নিয়েছিল। দার্জিলিংয়ের কাছেই লেবংয়ে একটা ছোটখাটো চা বাগান। ভালোই চলছিল চা বাগানটা। এই বাগানের মালিক সিকিমের বাসিন্দা। তিনি এখানে সব ব্যবসা বিক্রি করে আমেরিকা চলে যেতে চাইছিলেন। তাই অনেক কম দামেই চা বাগানটা কিনে নিয়েছিল দীপ্র। তাই সেই চা বাগানে থেকে চারপাশটা ঘুরিয়ে দেখানোর জন্যই সোহিনীকে ডেকেছিল দীপ্র। সোহিনী ওর ছোটবেলার বন্ধু। আগে দুজনেই একসঙ্গে স্কুলে যেত। স্কুলের পরে সারাদিন পার্কে খেলতো দুজনে, মারপিট করত। দুজনের পরিবার একে অপরকে খুব ভালো করে চেনে।
তারপর কলেজে উঠে সোহিনী চলে আসে উত্তরবঙ্গ, আর দীপ্র থেকে যায় কলকাতায়। তখনই দুজনে দুজনের প্রতি টানটা অনুভব করতে শুরু করে। দূরত্বের ঘন ঘটায় কেউ কেউ হারিয়ে যায় নিকষ অন্ধকারে। কারুর কারুর তো হয় মিলন ব্যতিক্রমে। কথা বলা হয় না বলে সম্পর্কের ভিড়ে কিছু খণ্ড ভালোবাসার সম্পর্ক, টুকরো চিঠি থেকেও যায় উজ্জ্বল। তারপর আর কি, চিঠি, সোশ্যাল মিডিয়া, এইসবে দুজনের যোগাযোগ ছিল। ধীরে ধীরে ওরা একে অপরের প্রেমে পড়ে। সারাদিন ফোনে কথা বলা একটা সাধারণ নিয়মের মতো হয়ে গিয়েছিল। ছুটিতে যখন সোহিনী বাড়ি আসতো, তখন প্রায় প্রতিদিনই ওরা একে অপরের বাড়িতে গিয়ে আড্ডা মারত। সোহিনীর মা, বাবা দুজনেই দীপ্রকে খুব ভালোবাসতেন। দুজনে সারাদিন খুনসুটি করত। সোহিনীর কাছাকাছি থাকার জন্যই লেবংয়ের চা বাগানে চাকরি নিয়েছিল দীপ্র। মেয়েটা শিলিগুড়িতে থাকে, একটা বাড়ি ভাড়া করে। একটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর সোহিনী। সবেমাত্র 3 মাস হলো জয়েন করেছে। সোহিনী এর আগে দুবার দীপ্রের কাছে এসেছে চা বাগানে। দীপ্র মাঝে মধ্যেই শিলিগুড়িতে যায়, সোহিনীর সঙ্গে দেখা করে। এইভাবে সুন্দর করে ওদের দুজনের সম্পর্কটা এগিয়ে চলেছে। তাই দীপ্র যখন লেবংয়ের চা বাগান কিনেছিল, সেই খুশিতে সোহিনীকে ডেকেছিল বাগানে। তাই আজকেই ওর আসার কথা সকালের বাসে। দীপ্র বিছানা থেকে উঠে বাইরের ব্যালকনিতে বেরিয়ে এলো। কুয়াশা জমেছে চা বাগানের উপর। দূরে পাহাড়ের পাশে সূর্যের আলো গোটা উপত্যকাকে ভাসিয়ে দিচ্ছে ধীরে ধীরে। দূরে গাছের উপরে বিভিন্ন পাখি ডাকছে। দীপ্রের কাছে যেন সকালটা খুব চেনা মনে হলো, যেন আগেও ঘটেছে একই ঘটনাগুলো। এই তো এক্ষুনি রামদিন আসবে একটা কোদাল নিয়ে, বলবে এই বাংলোর পাশে যে শুকনো পাতার স্তূপটা আছে ওটা সরিয়ে আগুন জ্বালাবে। তারপর সোহিনীর ফোন আসবে, ও বলবে সে বাসে উঠে পড়েছে। দীপ্র বাংলোর গেটের দিকে তাকিয়ে থাকলো সুদূর আগ্রহে। হঠাৎ রামদিন ঢুকলো গেট ঠেলে, তার হাতে একটা কোদাল। বাংলাটা ভালোই শিখে গেছে রামদিন। বাংলোর সামনে এসে সে দীপ্রকে বলল, সাবজি, আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? দেখুন তো জায়গাটা কি কাঁচরা হয়ে আছে। আমি বরং একটা কাজ করি, কোদাল দিয়ে জায়গাটা সাফ করে দিই, কি বলুন? তারপর পাতাগুলো পুড়িয়ে ফেলবো। দীপ্র ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রামদিন কোদালটা হাতে নিয়ে বাংলোর পাশে চলে গেল। দীপ্র আরও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। এরপর ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ ফোনে বেজে উঠল ওর চিরাচরিত রবীন্দ্রসঙ্গীতের রিংটোন। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। কলারের নামটা দেখে দীপ্রের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। এ তো সোহিনী। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সোহিনীর উৎফুল্ল ছেলে মানুষই গলা ভেসে এলো। ওই, আমি বাসে উঠে পড়েছি। তুই কখন ঘুম থেকে উঠলি? আমি এই একটু আগে ঘুম থেকে উঠলাম। তুই সাবধানে বাসে উঠেছিস তো? আরে বাবা হ্যাঁ, পাগল ছেলে একটা। বলেই হেসে উঠল সোহিনী। দীপ্র একটু অপ্রস্তুত হয়ে বলল, না মানে চিন্তা হয়তো নাকি। আচ্ছা, খেয়েছিস কিছু? না রে, কিছু খাইনি। সকালে উঠে 1 কাপ গ্রিন টি ব্যাস। তোর ওখানে তো যাচ্ছি খেতে। দীপ্র হেসে ফেলল। আচ্ছা, চলে আয় তাড়াতাড়ি। কি খাবি বল? হঠাৎ দীপ্রের মনে হলো সোহিনী বলবে মেথি চিকেন করতে। সোহিনী ওকে অবাক করে দিয়ে বলল,
ওই অনেকদিন ধরে আমার মেথি চিকেন খাওয়ার ইচ্ছে, করবি রে? ঠিক আছে, তাই করবো না হয়। মেথি তো আছেই, আর একটু পরে চিকেনটা নিয়ে আসবো পাশের গ্রাম থেকে। সোহিনী হেসে বলল। এই তো, হবু বরটা কত ভালো আমার। দীপ্র হালকা হাসলো। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে আয়। আমি রাখছি এখন, গোছাতে হবে একটু। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলার তো ইচ্ছেই নেই তোর। যা, কথাই বলবো না তোর সঙ্গে। বলে ফোনটা কেটে দিল সোহিনী। দীপ্র একটু হাসলো। মেয়েটা বড্ড অভিমান করে। একটু পরে বাংলোতে এলে মেয়েটাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলে ওর সমস্ত অভিমান রাগ গলে জল হয়ে যাবে। তারপর গিয়ে একটা সোয়েটার গায়ে চাপিয়ে নিল দীপ্র। ওর মনে ফ্ল্যাশব্যাকের মতো একটা ঘটনা হঠাৎ মনে এলো, স্বপ্নের ঘটনাগুলো যেটা আজকে সকালে দেখেছিল। এইসব যেন আগেও ওর সঙ্গে ঘটে গেছে। একটা বাসকে যেন ও দেখতে পেল। বাসটা হিল কাট রোড দিয়ে এগিয়ে আসছে কার্শিয়াংয়ের আগে। হঠাৎ কি হলো আর মনে করতে পারল না। মনে করতে চেষ্টা করলো দীপ্র, কিন্তু পারল না। ও বাংলোর গেটটা ঠেলে বাইরে বেরিয়ে এলো। আজকের দিনটা খুব সুন্দর। প্রকৃতি যেন নতুন লীলায় মেতে উঠেছে। গাছের পাতা শিশির ভেজা। দূরে দুটো খরগোশ ঝোপের আড়াল থেকে বেরিয়ে দীপ্রকে দেখে আবার ঝোপের মধ্যে ঢুকে গেল। বিভিন্ন রকমের পাখি ডাকছে। ও তাড়াতাড়ি সামনের সরু পথটা ধরে মেন রোডের দিকে এলো। এখান থেকে একটু হেঁটে উপরে উঠে একটা সরু পথ ধরল দীপ্র। এই রাস্তা দিয়েই গ্রামে যাওয়া যায়। গ্রামে গিয়ে রানা সর্দারের কাছে গেল দীপ্র। ওর কাছ থেকেই মুরগি আর ডিম কেনা হয়। দীপ্রের হঠাৎ মনে হলো রানা ওকে দেখে জিজ্ঞেস করবে মুরগি নেবে কিনা। তারপর দীপ্র 3টে মুরগি আর ডিম কিনবে। মুরগিগুলোর মধ্যে 2টো কালো মুরগি আর একটা বাদামি। কিন্তু ঘটনাগুলো ওর এত পরিচিত মনে হচ্ছে কেন? রানা দীপ্রকে দেখে বলল, আসেন দীপ্রবাবু, কিছু নেবেন? হ্যাঁ, 3টে মুরগি দাও। আর ডিম আছে? আছে বাবু, কতগুলো নেবেন বলেন? দীপ্র 3টে মুরগি আর খান 10 ডিম কিনে নিল রানার কাছ থেকে। দীপ্র বিস্ময়ে দেখল 2টো কালো আর একটা বাদামি মুরগি। কাঁপা কাঁপা হাতে মুরগিগুলো আর ডিমের প্যাকেটটা নিল। রানা ওর এরকম অবস্থা দেখে জিজ্ঞেস করলো, বাবু কিছু হয়েছে? দীপ্র অস্ফুটে কিছু একটা বলল। এবং তারপরই তাড়াতাড়ি বাংলোতে চলে এলো। দীপ্র কিছুতেই বুঝতে পারছে না ওর সঙ্গে কি হচ্ছে। ওর বাংলোর পাশেই একটা মুরগি রাখার খাঁচা আছে। ওখানে মুরগি রাখা থাকতো। কিন্তু কিছুদিন আগে প্রাক্তন মালিক দীপ্রকে বাগানটা বিক্রি করার সময় কিছু বন্ধুদেরকে ডেকে খাইয়েছিল। তখন মুরগিগুলোর সদ্ব্যবহার করা হয়। তাই 2টো মুরগি খাঁচায় রাখলো দীপ্র। বাকি একটা মুরগি রান্না করতে হবে আজকে। দেওয়াল ঘড়িতে দেখলো 6টা বাজে। মানে সোহিনীর পৌঁছতে এখনো 1.5 ঘন্টার বেশি। এখানে পাহাড়ে বড় বাস চালানো খুবই বিপজ্জনক, তাই মিনি বাস চালানো হয়। তাও খুব কম বাস চলে। হঠাৎ দীপ্রের মাথায় ঝিলিক দিয়ে উঠল একটা ঘটনা। একটা বাস মেন রোড দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা টার্নিংয়ের সামনে থেকে একটা লরি চলে এলো। আবার পিছন থেকে একটা ছোট্ট ভ্যান এসে বাসের পিছনটা ধাক্কা মারল। বাসটা লরির সঙ্গে সংঘাত এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেল। ঘটনাগুলো দীপ্রের চোখের সামনে যেন সিনেমার মতো ঘটে গেল। এ কি, ওই বাসটাতেই তো সোহিনীর আসার কথা। মাথাটা ঘুরে গেল দীপ্রের। প্রচণ্ড যন্ত্রণা করছে ওর মাথাটা। বুকটাও চিনচিন করে উঠল। ও সোহিনীকে বড্ড ভালোবাসে। ওকে বাঁচাতেই হবে। দীপ্র ছুটে বেরিয়ে গেল। একটু দূরেই ওর এক বন্ধু থাকে, নাম সুবীর।
ওর গাড়িটা মাঝে মাঝে দীপ্র নিয়ে চালায়। নিজের একটা গাড়ি কেনার ইচ্ছে অনেক দিনের, তাই টাকা জমাচ্ছে। লোন নিয়ে কিনবে না বলেই দেরি করছে। দীপ্র সুবীরের কটেজে গিয়ে জোরে জোরে ধাক্কা মারল। সুবীর, সুবীর, কোথায় তুই? দরজা খোল তাড়াতাড়ি, সুবীর দরজা খোল। বলে চিৎকার করতে লাগলো দীপ্র। একটু পরে সুবীর দরজা খুলল। সুবীর মাইতি, একজন ডাক্তার। সুবীর দীপ্রকে এত সকালে দেখে অবাক হয়ে বলল, কিরে দীপ্র, তো এত সকাল সকাল কি হয়েছে তোর? হাঁপাচ্ছিস কেন? দীপ্র বলল, ভাই তোর গাড়িটা আমার ইমিডিয়েট লাগবে, খুব আর্জেন্ট, সব পরে এসে বলবো। সুবীর গাড়িটার চাবি দিল দীপ্রকে। গাড়িটা কটেজের পাশেই একটা টিনের চালের ঘরে রাখা থাকে। দীপ্র ছুটে গিয়ে গাড়িটা বের করে চাবি দিয়ে স্টার্ট করলো, তারপর বেরিয়ে গেল। সুবীর বুঝতে পারছিল না দীপ্র হঠাৎ এরকম আচরণ কেন করছে, তাই থমকে দাঁড়িয়ে থাকলো বারান্দায়। লেবং থেকে কার্শিয়াং পয়েন্টের আগে হিল রোডে যেতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগবে, তাই জোরে গাড়ি চালালো দীপ্র। ওকে যে করে হোক বাসটা ওখানে পৌঁছানোর আগেই যেতে হবে। পুরো উপত্যকায় আস্তে আস্তে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। পাহাড়ের গায়ে জঙ্গলের উপরে কুয়াশা জমেছে। দূরে একটা গ্রাম থেকে ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। সকালের কাজ শুরু হয়ে গেছে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষই গরিব, দুবেলা ভালো করে খেতে পায় না, কিন্তু খুব সৎ। পরিশ্রম ছাড়া পারিশ্রমিক এরা নেবেই না। দীপ্রের গাড়ি খুব জোরেই যাচ্ছিল পাহাড়ি রাস্তা দিয়ে। এই অঞ্চলে অনেক গাড়ি চালিয়েছে দীপ্র, আর রাস্তাটা ভালো করেই চেনে। ওর রিস্ট ওয়াচটা দেখল দীপ্র, এখন 7টা বাজে। হঠাৎ ওর মনে আবার কিছু দৃশ্য ফুটে উঠল। এক্ষুনি সোহিনীকে ফোন করবে। সোহিনীকে বলবে ওর মাথাটা বড্ড ব্যথা করছে। দীপ্র গাড়ি চালিয়ে যেতে লাগলো, আর বারবার সামনে রাখা ফোনটার দিকে তাকাতে থাকলো। হঠাৎ ফোনটা বেজে উঠল। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে। দীপ্র দেখল সোহিনীর ফোন। ও কলটা রিসিভ করে স্পিকারে দিল। সোহিনী ওকে বলল, ওই কি করছিস রে? বল। না কিছু না, এই একটু বেরিয়েছি। তুই এখন কোথায় রে? তোর আমি কি চিনি নাকি এদিকের রাস্তা? দাঁড়া, গুগল ম্যাপে দেখে বলছি। স্পিডে গাড়ি চালাতে লাগলো দীপ্র। এই তো কার্শিয়াং বাজার। কিছু কিছু দোকান খুলেছে, আর অল্প লোকের আনাগোনাও শুরু হয়ে গেছে। একটা লোক 1 পাল ছাগল এনেছে বাজারে। সেগুলো রাস্তার একদিকে দাঁড়িয়ে রাস্তায় বাধা দিচ্ছে। দীপ্র জোরে হর্ন বাজালো। ছাগলগুলো একদিকে সরে যেতে ও ছাগলগুলোর পাশ দিয়ে বেরিয়ে গেল। আর একটু যেতে হবে ওকে, আর বড় জোর 10 মিনিট। সোহিনী বলল, আমি এখন এই যে কার্শিয়াং পয়েন্ট থেকে কিছুটা দূরে আছি, আর যেতে 1 ঘন্টার মতো লাগবে। ওই আমার মাথাটা ব্যথা করছে রে। আসলে রাতে বেশি কিছু খাইনি, আর সকালেও কিছু ব্রেকফাস্ট করা হয়নি। দীপ্র সোহিনীকে বলল, সোহিনী, তুই বাসের কন্ডাক্টরকে বল প্লিজ আস্তে গাড়ি চালাতে, প্লিজ বল। ধুর, ওরকম বলা যায় নাকি? আর বললে ওরা আমার কথা শুনবে কেন? কি হয়েছে রে দীপ্র? দীপ্র একটুক্ষণ চুপচাপ থেকে বলল, না কিছু না, এখন রেখে দে, আমি একটু পরে কথা বলবো। বলে ফোনটা কেটে দিল। তারপর গাড়ি চালিয়ে একটুক্ষণ পরেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল। এই তো ঠিক এই জায়গাটাতেই অ্যাক্সিডেন্ট হওয়ার কথা। ও গাড়ি থেকে নেমে অপেক্ষা করতে লাগলো চুপচাপ। একটা জিপ ওর পাশ দিয়ে দার্জিলিংয়ের দিকে চলে গেল।
এই জায়গাটা ভালোই গাছপালা ঘেরা। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে। দীপ্র একবার খাদের কিনারায় গিয়ে দাঁড়ালো। অনেক গভীর খাদ। দীপ্রের বুকটা কেঁপে উঠল। ও পারবে তো ওর সোহিনীকে বাঁচাতে? ওকে যে কোনো মূল্যে সোহিনীকে বাঁচাতেই হবে। ও কবজিতে বাঁধা ঘড়িটা দেখল। আর একটু সময়, তারপরেই বাসটার চলে আসার কথা। ও গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ দূর থেকে বাসের হর্নের শব্দ শুনতে পেল দীপ্র। লাফিয়ে উঠল। এই তো, এটাই সেই বাসটা। ও এগিয়ে গেল রাস্তায়। বাসটা একটু কাছে আসতেই দীপ্র বাসটার সামনে গিয়ে হাত নাড়তে লাগলো জোরে জোরে। রোকে, স্টপ স্টপ, গাড়ি থামাও, গাড়ি থামাও। বাসটা জোরে জোরে হর্ন দিচ্ছিল, তাও দীপ্র রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলো। বাসটা ঠিক ওর সামনে এসে থামলো। আরে কি হলো, রাস্তা মাঝখানে সরুন সরুন সরুন, কি হলো, সরে যান রাস্তার মাঝখান থেকে। কন্ডাক্টর বাস থেকে নেমে এসে চিৎকার করতে করতে এগিয়ে এলো দীপ্রের দিকে। কাইন্ডলি আমার কথাটা শুনুন আগে, এক্ষুনি একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, সেই জন্য আমি গাড়িটা থামালাম। ওর গলার স্বর শুনতে পেয়ে বাস থেকে সোহিনী নেমে এসে দীপ্রের কাছে ছুটে এলো। এসে অবাক হয়ে বলল, দীপ্র, তুমি তুমি এখানে কেন? কি হয়েছে দীপ্র? কিছু না, তুমি গাড়ি থেকে বসো, আমি সব বলছি পরে। তক্ষুনি সামনের বাঁকের দিক থেকে একটা লরি এলো। এরপর চোখের নিমেষে পরপর ঘটনাগুলো ঘটে গেল। তক্ষুনি বাসের পিছনের রাস্তা দিয়ে একটা ছোট্ট ভ্যান এগিয়ে এলো। ভ্যানটা সামনে বাসটাকে দাঁড়িয়ে থাকতে দেখে পাশ কাটিয়ে এগোতে গিয়ে সামনের লরিকে ধাক্কা মারল। ভ্যানটার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল। লরিটা ওইখানেই দাঁড়িয়ে গেল। বাস থেকে কিছু লোক নেমে এসে ভ্যানটার দিকে ছুটে গেল। ভ্যানে শুধুমাত্র ড্রাইভার ছাড়া আর কেউ ছিল না। ড্রাইভারকে বের করে এনে রাস্তার উপর বসিয়ে দিল সবাই। তেমন বিশেষ চোট লাগেনি, একটু হাঁটুটা ফুলেছে আর হাতের কনুই, গাল, কপালটা কেটে গেছে। বাসে একজন ডাক্তার ছিল, সেই তাড়াতাড়ি লোকটার ব্যান্ডেজ করে দিল। দীপ্র বলল, আমি এই দুর্ঘটনার কথাই বলছিলাম। বাসটা না থামালে ভ্যানটা এসে বাসটাকে ধাক্কা মারতো আর বাসটা উল্টে খাদে পড়ে যেত। বাসের সবাই নিজেদের আগত বিপদটা বুঝতে পারছিল। একজন জিজ্ঞেস করলো, আপনি জানলেন কি করে দুর্ঘটনা নিয়ে? এখন সবে সময় না, আগে ওই লোকটার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি ওই লোকটাকে কাশিয়ে নিয়ে যেতে পারি আমার গাড়িতে, তারপর ওখানে হসপিটালে ওকে অ্যাডমিট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই করা উচিত হবে। আপনি ওকে তুলে নিন গাড়িতে। হ্যাঁ হ্যাঁ। দীপ্র কয়েকজনের সাহায্যে লোকটাকে গাড়িতে তুলল, তারপর জোরে গাড়িটা চালিয়ে দিল। লোকটাকে হসপিটালে ভর্তি করে যখন গাড়ির কাছে ফিরে এলো দীপ্র, তখন সোহিনী চুপচাপ বসেছিল গাড়ির ভেতরে। দীপ্র ড্রাইভিং সিটে বসে বলল, কিরে, কি হয়েছে? চুপচাপ বসেছিস কেন? কিছু তো খাসনি, খাবি কিছু? ওই দোকানে মোমো পাওয়া যাচ্ছে, খাবি? ওই চল, খিদে পেয়েছে খুব। দীপ্র হেসে ফেলল। পাগলি একটা। আরে তোকে স্কুল লাইফ থেকে চিনি, তুই যে মোমো লাভার তাকে আমি জানি না। সোহিনী মুচকি হেসে গাড়ি থেকে নামলো। তারপর দুজনে সামনের দোকানটার দিকে এগিয়ে গেল। এক প্লেট চিকেন মোমো নিয়ে ওরা একটা টেবিলে বসলো। সোহিনী একটা মোমো নিয়ে একটা কামড় বসালো, তারপর মুখের সামনে হাত দিয়ে হাওয়া করতে লাগলো। সোহিনীর চোখ থেকে জল বেরিয়ে এলো। দীপ্র হেসে বলল, মেয়েটার এত লোভ না, ঠান্ডা হতেও দিচ্ছে না। সত্যি কি যে করবো তোকে নিয়ে। তারপর সোহিনীর মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নিল দীপ্র। এই নে, গরম ধরতে হবে না, এই নে আমি খাইয়ে দিচ্ছি নে। তারপর নিজের হাতে একটা মোমো নিয়ে সোহিনীকে খাইয়ে দিল। নিজেও দুটো মোমো খেয়ে উঠে পড়ল। তারপর দুজনে দোকান থেকে বেরিয়ে গাড়িতে উঠল। গল্প করতে করতে ওরা বাংলোতে পৌঁছে গেল।
সোহিনীর সঙ্গে থেকে দীপ্র সারাদিনের অদ্ভুত ঘটনা প্রায় ভুলেই গিয়েছিল। বাংলোতে পৌঁছে সোহিনীকে রুমের মধ্যে নিয়ে গিয়ে বসালো। সোহিনী বলল, আমি একটু ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে, আমিও গাড়িটা দিয়ে আসি সুবীরকে। তুই ফ্রেশ হয়ে নে, এসে রান্না করবো দুজনে একসঙ্গে। আজকে তোর পছন্দ মতো মেথি চিকেন করা হবে। সুবীর জিজ্ঞেস করেছিল কি হয়েছিল। দীপ্র হেসে এমনি একটা উত্তর দিয়ে চলে এসেছে। এসে দেখে সোহিনী মাংসের মশলা আর সবজি কাটতে বসে গেছে। দীপ্র এসব দেখে বলল, কি রে, কাটতে ফাটতে বসে গেছিস যে? তোর শরীর এখন কেমন লাগছে? ভালোই আছি, কিন্তু খারাপ হয়ে যাব যদি সাহায্য না করিস আমাকে। দীপ্র সোহিনীর গালে চুমু খেয়ে বলল, দাঁড়া, আমি মাংস রেডি করে ধুয়ে আনছি। এরপর দুজনে একসঙ্গে রান্না করে লাঞ্চ সেরে নিল। লাঞ্চের পর দুজনে একটু বাইরে বেরোলো। চা বাগানের পাশে একটা গাছের নিচে বসলো দুজনে। সোহিনী দীপ্রের কাঁধে মাথা রেখে হাতে হাত রাখল। নীল আকাশে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, মৃদু বাতাস বইছে, গাছের পাতাগুলো নড়ছে বাতাসের সঙ্গে তাল মিলিয়ে। একদিন প্রভাতের স্নিগ্ধতায় এক হয়ে যাবে দুই হাত। দূরত্ব আজ আটকে নেই অভিমানের দেওয়ালে, সম্পূর্ণতার আঙিনায় ক্রীড়ারত। দীপ্র আর সোহিনী দুজন দুজনকে আগলে রেখে পরম শান্তিতে বসে থাকলো। গাছের নিচে বসে বসে দীপ্রের হঠাৎ খুব ঘুম পেল। যখন উঠল দীপ্র, তখন সন্ধে হয়ে গেছে। ও উঠে দেখল নিজের রুমে বিছানায় ও শুয়ে আছে, কিন্তু ও তো সোহিনীর সঙ্গে বাইরে গাছের তলায় বসেছিল। কখন রুমে এলো কিছুই মনে করতে পারল না। ও এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু সোহিনীকে কোথাও দেখতে পেল না। বিছানা থেকে উঠে এদিক ওদিক ঘুরে দেখল। সোহিনী, ওই সোহিনী, কোথায় গেলি রে? সোহিনী। কিন্তু কেউ উত্তর দিল না। নিজের ফোনটা নিয়ে সোহিনীর নম্বরে কল করলো, কিন্তু পেল না। তবে কি ওকে না বলেই বাড়ি ফিরে গেল সোহিনী, নাকি অন্য কোথাও গেল? কিন্তু ও তো ওইরকম করার মেয়ে নয়, ওরকম করেওনি কখনো। রান্নাঘরে গেল দীপ্র। বেসিনের ওপর দুপুরের বাসনগুলো পড়ে আছে। রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ কি একটা ঝকমক করে উঠল। দীপ্র নিচু হয়ে দেখল একটা রক্তমাখা ছুরি তার হাতলে একটা লাল প্রবাল চকচক করছে। হঠাৎ দীপ্রের মনে পড়ে গেল আজ থেকে একদিন আগের রাতে ও সোহিনীকে খুন করেছে নিজের হাতে, এই ছুরি দিয়ে। ওর মুখের ভাব হঠাৎ পাল্টে গেল। একটা চাপা হাসি ক্রমশ বাড়তে বাড়তে অট্ট হাসিতে পরিণত হলো। এতক্ষণ আপনারা শুনছিলেন ক্রিয়েশন ইউনিট অরিজিনালস তনুময় মাইতির লেখা অদৃশ্য চক্র। গল্প পাঠে এবং দীপ্রর চরিত্রে সোহম, সোহিনীর ভূমিকায় প্রেরণা, রানা সর্দারের চরিত্রে উপম এবং সুবীর মাইতির চরিত্রে আমি কৌস্তভ। গল্প মধ্যবর্তী কবিতা পাঠে শুভায়ন, অন্যান্য কয়েকটি চরিত্রে ক্রিয়েশন ইউনিট টিম। গল্পটি ভালো লাগলে লাইক করে আপনার ভালোবাসা জানিয়ে দিন। আপনার পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। সকলে সুস্থ থাকুন এবং শুনতে থাকুন ক্রিয়েশন ইউনিট।